আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু লেট হয়ে গেল, সরি ফর দ্যাট। একটু বাইরে ছিলাম। যাই হোক, যারা লাইভে চলে আসছো একটু কমেন্ট করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, একটু কনফার্ম করতে হবে। লাইভে যারা আসছো কোনো ইস্যু আছে কিনা। ওকে, খুবই শর্ট টাইম আজকে ডিসকাশন করব, যেহেতু আজকে আমাদের কোনো লাইভ ক্লাস না, এটা স্পেশাল কোনো ক্লাস না, কোনো বিষয় ক্লাস না। জাস্ট হচ্ছে যে একটা আড্ডার মতো তোমরা বলতে পারো। আমরা কিছু গাইডলাইনমূলক কোশ্চেন্স নেব এবং সেই কোশ্চেন্সগুলো অ্যান্সার আমরা দেবো। সো তোমরা যারা লাইভে চলে আসছো তারা একটু কনফার্ম করো, হ্যাঁ, যে আমার কথা গিয়ে শুনতে পারতেছো কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, এটা একটু কনফার্ম করতে হবে। ওকে, আচ্ছা। গ্রুপের লিঙ্কগুলো আই থিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আমাদের যে গ্রুপগুলো আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের। সো সব গ্রুপে আই থিঙ্ক লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সো সবাই লিঙ্কে ক্লিক করে একটু জয়েন হয়ে হয়ে যাক। একটু আমাদের যে মডারেটর আছো, তোমরা একটু দয়া করে প্রত্যেকটা গ্রুপে একটু নোটিশ দিয়ে দাও, যাতে করে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জয়েন হয়ে যেতে পারে ক্লাসের মধ্যে। আর হচ্ছে আমরা বেশি সময় নেব না, হ্যাঁ, যারা লাইভে চলে আসছো একটু কনফার্ম করতে হবে যে আমার কথাকে তোমরা শুনতে পারতেছো কিনা এবং স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে কিনা। আমরা একটু ওয়েট করতেছি, স্টুডেন্ট সবাই যুক্ত হয়ে যাক, একটু সময় লাগতেছে। ওকে, যারা লাইভে চলে আসছে একটু কমেন্ট করো। লাইভে যারা চলে আসছে একটু কমেন্ট করো যে তুমি কোন আহ, সালে আসলে এইচএসসি পরীক্ষা দিবা বা তুমি কোন ব্যাচের। এটা একটু প্রথমে লাইভে একটু বলবে, কমেন্টে বলবে, এবং দ্বিতীয় হচ্ছে যে তুমি কোন জেলা থেকে দেখতেছো এটা একটু বলবো, হ্যাঁ, এবং মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, অনেকেই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমাদের ক্লাসটা আজকে বেসিক্যালি ক্লাস না, আগে বলতেছিলাম আজকে ক্লাস না, এটা হচ্ছে মেইনলি তোমাদের সাথে একটা ফার্স্ট ডিসকাশন। আমরা আজকে পরিচিত হব আর কি। ওকে, আমরা পরিচিত হব এবং সাথে সাথে আমরা পরবর্তী যে প্ল্যান, বিশেষ করে আমাদের স্টুডেন্ট কর্নার যে পেজটার থেকে তোমরা লাইভটা দেখতেছো, এই পেজ থেকেই মূলত আমাদের সামনে যে সকল ক্লাসগুলো যাবে বা যে সকল ফ্রি তোমাদের জন্য কোর্সগুলো যাবে, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব। আর হচ্ছে যে তোমাদের সাথে জাস্ট একটু গাইডলাইনমূলক আলোচনা করা, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অনেক প্রশ্ন থাকে না যে কারো কলেজ রিলেটেড প্রশ্ন থাকে, কারো অ্যাডমিশনের ব্যাপারে প্রশ্ন থাকে, বা কারো সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন থাকে, কারো ফিজিক্সের সমস্যা, কারো কেমিস্ট্রির সমস্যা, বা কারো অন্য কোনো সাবজেক্টের সমস্যা। তো এরকম কিছু ডিসকাশন আমরা করব তোমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে। সবাই একটু মেনশন করে দাও, যারা লাইভে যুক্ত হয়েছো তারা একটু মেনশন করে দাও যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। অনেকে যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। মোহাম্মদ আলী, এইচএসসি ব্যাচ 23। আচ্ছা, 23 ব্যাচের, এটা তো অনেক সিনিয়র। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 17, সরি 18, 2018-তে আমি এইচএসসি পরীক্ষা দিছি আর কি। তারপর সবাই একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না। আমরা আমাদের মূল লাইভটা শুরু করে দেব। আমাদের যারা মডারেটর আছো তোমরা একটু দয়া করে আমাদের গ্রুপগুলোতে লিংক দিয়ে দাও, এবং যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, এই জন্য একটু অল ফলোয়ার যে মেনশনটা আছে সেটা একটু অন করে দাও। ওকে, তাহলে সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। যেহেতু আজকে আমাদের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে, মানে আমাদের শুরু করার কথা ছিল হচ্ছে রাত 10টায়, কিন্তু আমার একটু পার্সোনাল সমস্যার কারণে দেরি হয়ে গেছে। যাই হোক, পরবর্তী থেকে ইনশাল্লাহ আমরা টাইমলি ক্লাস শুরু করার প্রস্তুতি দেবো আর কি। এইচএসসি 27 ব্যাচের আছো। জিডনি ইসলাম হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। একটু মেনশন করো, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমাদের স্টুডেন্ট সংখ্যা যদি না বাড়ে তাহলে কিন্তু আমরা লাইভটা শুরু করতে পারবো না, তাই না? আমরা মূল কাজ কিন্তু শুরু করতে পারবো না। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে তোমরা যারা লাইভে আসছো তারা একটু মেনশন করে দাও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, হ্যাঁ। ওকে, ফাইন, সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে। ওকে, আমাদের যারা মডারেটর যারা কাজ করতেছো
তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোতে লিঙ্ক দিয়ে দাও, যাতে করে সবাই যুক্ত হইতে পারে। যেহেতু আজকে হচ্ছে আমাদের প্রথম লাইভ ক্লাস, এই জন্য সবারই একটু যুক্ত হইতে সমস্যা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আমার নিজেরও আজকে একটু দেরি হয়ে গেছে। সো যাই হোক, সবাই কিন্তু আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা আজকে যেই লাইভ ক্লাসটা, বা লাইভ ক্লাস বলা যাবে না, একটা ডিসকাশনমূলক বা আড্ডামূলক একটা ক্লাস, এইটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে তোমাদের সাথে একটু পরিচিত হওয়া, তাই না? যে আসলে তোমরা কোন ব্যাচে আসো, তারপরে তোমাদের কোনো মানে পড়াশোনা করতে গিয়ে কোন কোন সাবজেক্টে তোমরা বেশি প্রবলেম ফেস করতেছো, কেন প্রবলেমগুলো ফেস করতেছো, বা এই প্রবলেমগুলো আসলে সমাধান কি, তাই না? বা অনেকে পড়ার রুটিন তোমরা মেক করতে পারতেছো না, কিভাবে পড়া শুরু করতে হবে, কিছু গাইডলাইন দরকার। সো এরকম রিলেটেড কিছু ব্যাপার নিয়ে কিন্তু আমরা মূলত আজকে ডিসকাশন করব। আর পরবর্তীতে আমরা একদম ক্লাসের শেষের দিকে গিয়ে আগামীতে আমরা আসলে কোন কোন কোর্সগুলো করাবো, হ্যাঁ, আগামীতে আমরা কোন কোন কোর্সগুলো ফ্রিতে করাবো, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আগামীতে দেখব, ঠিক আছে? বা একটু পরেই কিন্তু ডিসকাশন করে দেবো। সো সবাই একটু কমেন্ট করো যে তোমরা কোন ব্যাচে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, এবং তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা, এইটা একটু প্রথমে মেনশন করতে হবে। এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আর হচ্ছে গ্রুপগুলাতে একটু শেয়ার করে দাও, অনেকে যুক্ত হয়ে গেছে। পিয়া 27 ব্যাচ, তারপরে হচ্ছে ওকে, ঠিক আছে, যাই হোক সমস্যা নেই, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসতেছি। তোমাদের যারা এইচএসসি 27 ব্যাচে আসো, বা যারা এইচএসসি 28 ব্যাচ, মানে মাত্র তোমার এসএসসি পরীক্ষা দিয়ে দিছো, বা যারা সামনে 26 ব্যাচে পরীক্ষা দিবা, সো সবার কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু কমেন্টে করতে পারো। যে কোনো প্রশ্ন হতে পারে, তোমাদের একাডেমিক রিলেটেড প্রশ্ন, তোমাদের সাবজেক্ট রিলেটেড প্রশ্ন, কোন ধরনের ক্লাস তোমরা চাচ্ছ, কোন ধরনের ক্লাসে তোমাদের বেশি সমস্যা ফিল হয়, সো সব কিছুই কিন্তু তোমরা বলতে পারো। ওকে, সো একটু সবাই কমেন্ট করো, দেন তারপরে হচ্ছে আমরা উত্তর দিয়ে শুরু করে দেবো। আমাদের যারা মডারেটর আছে সবাই একটু দয়া করে শেয়ার দিতে থাকো সব জায়গায়। আচ্ছা, জিদ্দি নাকি তোর নামটা? কি নামটা খুব হচ্ছে। জিদনি ইসলাম বলছে ঢাকা বোর্ড থেকে। আচ্ছা, আমিও ঢাকা বোর্ড থেকে। আচ্ছা, আর সবাই একটু কমেন্ট করো, হ্যাঁ, তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিবা একটু কমেন্ট করো। আমাদের এই স্টুডেন্ট যে কর্নার পেজটা, এই পেজের আজকেই প্রথম লাইভ ক্লাস, এবং পরবর্তীতে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটা কন্টিনিউ হবে। আমি উইকলি চেষ্টা করবো 2টা করে ক্লাস তোমাদের দেওয়ার জন্য, স্পেশালি যারা সায়েন্সের আছো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে আইসিটি। সো এই 3টা সাবজেক্ট তোমাদের ইনশাল্লাহ আমি কভার করব, এবং এই 3টা সাবজেক্ট তোমরা কিভাবে ভালো করতে পারো, কিভাবে তোমরা A+ নিয়ে আসতে পারো, বা 90+ মার্কস নিয়ে আসতে পারো খুব শর্ট টাইমের মধ্যে পড়ে। সো এরকম রিলেটেড যে তোমাদের গাইডলাইনগুলো, এইগুলা কিন্তু আমরা সচরাচর কিন্তু ক্লাসের মধ্যে দিতে থাকবো, এবং আমাদের পেজের মধ্যে কিন্তু চলতে থাকবে। ওকে, সো এই জন্য তোমাদের সাথে আজকে একটু ডিসকাশন করা, যে আসলে তোমাদের নিয়ে আমরা কিভাবে প্ল্যান করব, সামনে যে ক্লাসগুলো আমরা নেব সেই ক্লাসগুলোতে মেনলি আমরা কোন কোন সাবজেক্টগুলোকে ফোকাস করব, এবং কোন কোন টপিকগুলোকে ফোকাস করব, তোমাদের কোন কোন অধ্যায় পড়তে বেশি সমস্যা হয়। সো এই সংক্রান্ত ব্যাপারগুলো ডিসকাশন করার জন্যই কিন্তু মূলত আজকের লাইভটা। আগামীতে যে লাইভগুলো হবে সেই লাইভগুলোতে কিন্তু মোটামুটি আমরা একদম ক্লাসে ঢুকে যাব, আমরা আর গেজাবো না, আজকের মতো আর গেজাবো না, আর ডিরেক্ট ক্লাসে ঢুকে যাব। সো এই জন্য আজকে একটু আমার সাথে তোমরা পরিচয় হও, আমি তোমাদের সাথে পরিচয় হই, তোমরা কে কোন বোর্ড থেকে আসছো একটু জানি, তোমার নামটা কি একটু জানি, আমার সম্পর্কে জানো, আমি কি কি ক্লাস নেব এই সম্পর্কে জানো। এর ভিতরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তুমি সেই প্রশ্নটা আমাকে করো, ঠিক আছে? একাডেমিক প্রশ্ন হইতে পারে, বা সাবজেক্টিভ প্রশ্ন হইতে পারে, যে কোনো প্রশ্ন হইতে পারে, তুমি আমাকে প্রশ্নটা করো, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ। ওকে, সো আশা করি সবাই ভালো আছো। আবার প্রথম থেকে শুরু করতেছি, যেহেতু অনেকে এখন যুক্ত হয়ে গেছে। আমরা আজকের যেই ক্লাসটা নিচ্ছি, বা আজকের যেই লাইভটা হচ্ছে, সেইখানে কিন্তু বলাই আছে গাইডলাইন এবং লাইভ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। সো তোমরা যদি অ্যান্সার না কোশ্চেন্স না করো, আমি কিন্তু অ্যান্সার দিতে পারবো না। যদি অ্যান্সার না দিতে পারি, তাহলে তো আসলে কিছু করার নেই, আমাদের লাইভটা বন্ধ করে দিতে হবে, তাই না? যাই হোক, তোমরা যারা লাইভে আসছো সবাই আশা করি খুব ভালো আছো, এবং তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে যে তোমরা কোন ব্যাচের, তুমি কবে এইচএসসি পরীক্ষা দিবা, এবং তুমি কোন বোর্ড থেকে দিবা। এতটুকু তো তোমরা বলতে পারবা নাকি? কোশ্চেন্স বাদ দিলাম, এতটুকু তো বলতে পারবা, তাই না? দেন তারপরে হচ্ছে যে তোমার পড়ার রুটিন কেমন হয়, তুমি ডেইলি কয় ঘন্টা করে পড়ো,
হ্যাঁ 8 ঘন্টা করে পড়ো নাকি 12 ঘন্টা করে পড়ো, আবার কয় ঘন্টা পড়লে তোমার জন্য হচ্ছে ইফেক্টিভ হবে। তোমাদের সামনে তাদের এইচএসসি 26 ব্যাচ আসো, খুব শর্ট টাইমে তোমাদের পরীক্ষা শুরু হবে। সো তোমাদের জন্য আসলে এখন কত ঘন্টা পড়া দরকার, সো সব রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, আমি অ্যান্সার দিয়ে দেবো, সমস্যা নেই। এখন কোশ্চেন্স না করলে কিন্তু অ্যান্সার আমি দিতে পারবো না। ওকে, যাই হোক, আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আমার এই আর মাত্র বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যেই আমরা একটা আইসিটির একাডেমিক কোর্স লঞ্চ করতেছি। যেই একাডেমিক কোর্সে আমি তোমাদের আইসিটির একদম বেসিক থেকে শুরু করে চ্যাপ্টার 1 থেকে শুরু করে একদম চ্যাপ্টার 5 পর্যন্ত, 6 আমরা করব না, চ্যাপ্টার 5 পর্যন্ত যত ধরনের প্রশ্ন আছে বা যত ধরনের হচ্ছে বেসিক আছে, সকল বেসিক কিন্তু তোমাদের সমাধান করে দেব একটা কোর্সের মাধ্যমে। এই কোর্সে মেনলি আমি তোমাদের ক্লাস নেব হচ্ছে 40টা, বেশি ক্লাস না, মাত্র 40টা ক্লাস নেব। এই 40টা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে আইসিটির নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডেভেলপমেন্ট, সি প্রোগ্রামিং, এরকম আরও যত কমপ্লেক্স তোমাদের যে টপিক আছে, এই টপিকগুলো কিন্তু আমি খুব সহজেই তোমাদের সমাধান করে দেবো, যাতে করে আইসিটির তুমি বস হয়ে যাও। যারা আইসিটি বই এখনো পর্যন্ত ধরো নাই, বা যারা আইসিটি মনে করো যে আমার সিলেবাস শেষ হয় নাই, তাই তো, তাই না, আমি পাস করছি আইসিটিতে। সো এরকম অনেকেই কিন্তু আসো, তাই না, যে আইসিটি নিয়ে খুব প্যারার মধ্যে আসো। সো যাদের আইসিটি নিয়ে সমস্যা আছে, তোমরা কিন্তু আমার এই 40টা ক্লাস করতে পারো। 40টা ক্লাসের একটা কোর্স কিন্তু খুব দ্রুত লঞ্চ হবে। আমরা এখনো টাইমটা অ্যানাউন্স করতেছি না, টাইমটা কিন্তু খুব দ্রুত অ্যানাউন্স করে দেব। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে এবং অনেকে নক করা শুরু করে দিছে, ভর্তি হওয়া শুরু করে দিছে। সো তোমরাও কিন্তু এই কোর্সে পার্টিসিপেট করতে পারো, আমার সাথে যুক্ত হইতে পারো। এই কোর্সে মূলত আমি কি করাবো, মূলত হচ্ছে প্রথমে আমরা নাম্বার সিস্টেম দেখবো, 3.1 3.2 দেখবো, তারপরে হচ্ছে HTML দেখবো, HTML শেষ করার পরে আমরা সি প্রোগ্রাম দেখবো। সো এই এই 40টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি এই 40টা ক্লাস খুব ভালো করে করো, আমার সাথে আমার গাইডলাইন ফলো করো, তাহলে আইসিটির বস তুমি হয়ে যাবা। আইসিটিতে 90+ মার্কস তুমি তুলতে পারবা, কনফার্ম ইনশাল্লাহ। আইসিটিতে তুমি 90+ মার্কস কিন্তু তুলতে পারবে, গেইন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। মাইমুনা আক্তার বলছে ভাই লং টার্ম পড়তে পারি না। আচ্ছা, লং টার্ম পড়ার আসলে এটা কমন সমস্যা। এই যে মাইমুনা যে প্রশ্নটা করছে, ফাইন, খুব গুড একটা প্রশ্ন করছে, ভালো একটা প্রশ্ন করছে, যে ভাই লং টার্ম পড়তে পারি না, মানে খুব সময় ধরে দীর্ঘ সময় নিয়ে পড়তে পারি না, টানা 5 ঘন্টা পড়তে পারি না, টানা 6 ঘন্টা পড়তে পারি না, তাই না? এটা কিন্তু মোটামুটি কমন সমস্যা, এই সমস্যা সবারই আছে। এটা মাইমুনার নিজের না, এটা সবারই সমস্যা আছে। এই সমস্যা আমারও ছিল, যে লং টার্ম পড়তে পারতাম না। এখন আসলে যে এই যে লং টার্ম না পড়ার মানে পড়তে পারার কারণটা কি, এবং কি করলে আসলে লং টার্ম পড়তে পারবো, সলিউশনটা কি, আমি দুইটাই বলবো। একটা হচ্ছে যে দেখো, লং টার্ম কোনো জিনিসই কিন্তু বা কোনো কাজই কিন্তু আমরা করে অভ্যস্ত না। তোমাকে যদি বলা হয় যে সকাল থেকে শুধু মনে করো যে কিছু একটা বানাও, তুমি কিন্তু পারবা না, মানে একঘেয়েমি লাগবে, একটা কাজ অনেকক্ষণ ধরে করতে একঘেয়েমি লাগে। সো পড়াশোনা কিন্তু একটা এরকমই একঘেয়েমির একটা জিনিস। তুমি বললা যে আমি সবসময় খালি ফিজিক্স পড়ি, তো তুমি সবসময় ফিজিক্স পড়ো না, এটা সম্ভব না, এটা সম্ভব না, একঘেয়েমি চলে আসবে কিন্তু, তাই না? এই জন্য লং টার্ম পড়ার যে একটা ওয়েটা, যে কীভাবে করলে লং টার্ম পড়তে পারবো, তার 1 নাম্বার ওয়েটা হচ্ছে তোমাকে ডিফারেন্ট সাবজেক্ট পড়তে হবে, ডিফারেন্ট সাবজেক্ট পড়তে হবে। যেমন ধরো তুমি প্রথম 2 ঘন্টা ফিজিক্স পড়লা, ফিজিক্স পড়লা, পরের মাঝখানে একটা ব্রেক মারলা, একটা টি ব্রেক, একটা কফি ব্রেক, বা তুমি যারা একটু গেমে অভ্যস্ত আছো, একটু আধা ঘন্টা একটু 10 মিনিট গেম খেলে নিলা, ঠিক আছে? সো এই 2 ঘন্টা একটা সাবজেক্ট পড়ার পর তুমি কিন্তু একটা ব্রেক হতে পারে 30 মিনিটের, ব্রেকটা হতে পারে হচ্ছে 15 মিনিটের, হতে পারে 10 মিনিটের। সো এই যে ব্রেকটা তুমি নিলা, এই ব্রেক নেওয়ার পর, ব্রেকের পরে তুমি গিয়ে আবার ফিজিক্স পড়বা না, তুমি অন্য একটা সাবজেক্ট ধরো, বায়োলজি ধরো বা আইসিটি ধরো, ঠিক আছে? সো লং টার্ম 3-5 ঘন্টা 6 ঘন্টা কিন্তু একটা সাবজেক্ট পড়ার দরকার নাই, বা তোমার একঘেয়েমি আসবে, মাথায় কিছু ঢুকবে না। এই জন্য তুমি যদি মানে লং টার্ম পড়তে চাও, তোমাকে একটা ব্রেক মারতে হবে। সো এই ব্রেকটা নিবা, ব্রেকের মধ্যে একটু নাস্তা করে নিবা, বা হচ্ছে একটু এন্টারটেনমেন্ট, একটু বিনোদন নিয়ে নিবা, কার্টুন দেখে নিবা, দেন তারপরে অন্য সাবজেক্ট পড়া শুরু করবা। সো এরকমভাবে তুমি চলতে থাকো, তাইলে কিন্তু তুমি লং টার্ম তোমার পড়া হয়ে যাবে। তুমি টেরও পাবা না যে তুমি 12 ঘন্টা পড়ে ফেলছো, এটা তুমি টেরও পাবা না, ঠিক আছে? তাহলে লং টার্ম পড়তে পারি না, এইটার একমাত্র মানে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে তুমি ভাইয়া, আপু, তুমি হচ্ছে মাঝখানে একটা ব্রেক দাও, 10 মিনিট একটা ব্রেক দাও, ট্রি ব্রেক বলে না, ট্রি ব্রেক দাও, একটা ট্রি ব্রেক দিয়ে দেন তারপরে পড়া শুরু করে দাও। একবারে একটানা পড়তে যাও না, তাইলে কিন্তু যা পড়ছো সবগুলা ভুলে যাবা, কিচ্ছুই মাথায় থাকবে না।
ঠিক আছে, এই জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা লং টার্ম যারা পদের প্ল্যান আছে বা সামনে পরীক্ষা আছে তোমাদের এইচএসসি 26 ব্যাচ যারা আছে স্পেশালি, তাদেরকে বলতেছি যে লং টার্ম তোমাকে পড়তে হবে। এখন কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে লং টার্ম পড়তে হবে। কিন্তু এই লং টার্ম পড়াটা তোমাকে কীভাবে পড়তে হবে, মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে পড়তে হবে। 10 মিনিট ব্রেক, 2 ঘন্টা পড়ো, 10 মিনিট ব্রেক, আবার 2 ঘন্টা পড়ো, 20 মিনিট ব্রেক, আবার 2 ঘন্টা পড়ো, 30 মিনিট ব্রেক। যখন তোমার পড়তে মন চাইবো না, জিন্দেগিতেও পড়বা না। তোমার মন যখন পড়তে চাইবে না, ভাই আমার পড়তে এখন মন চাচ্ছে না, তোমার পড়ার দরকার নাই। এখন তোমার পড়ার দরকার নাই। তোমার যখন পড়তে মন চায় তুমি তখন মন দিয়ে পড়ো, তুমি তখন মন দিয়ে পড়ো। তোমার যখন পড়তে মন চাইবো, তুমি যখন মন দিয়ে পড়বা, তখন 5 ঘন্টার পড়া তোমার 2 ঘন্টায় হয়ে যাবে। প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, এই জন্য আমার সাজেশন হচ্ছে লং টার্ম পড়ার ক্ষেত্রে মাঝখানে ব্রেকের একটা রুটিন করে ফেলো। তোমাদেরকে আরেকটা সমস্যায় ভোগে, আমি একটু সমস্যার কথা বলি। সেটা হচ্ছে যে ভাইয়া রুটিন বানাই, অনেক রুটিন বানাই, কিন্তু রুটিন ফলো করতে পারি না। অনেক রুটিন বানাই, আজকে একটা রুটিন বানাইছি যে আগামী 7 দিন এই সাবজেক্ট এই ঘন্টা করে করে আমি আগামী 7 দিন পড়বো, কিন্তু ভাই রুটিন ফলো করতে পারি না। 2 দিন রুটিন ফলো করি, 3 দিন রুটিন ফলো করি, 4 দিনে গিয়ে কি হচ্ছে, আমি আর রুটিন ফলো করতে পারতেছি না, আমার রুটিন শেষ। আবার একটু উল্টাপাল্টা হয়ে যায়, উল্টাপাল্টা হওয়ার পর পড়াশোনা হচ্ছে না, এরপরে আবার প্ল্যান করি হ্যাঁ পড়াশোনা করতে হবে আমার, আবার একটা রুটিন বানায় ফেলাই। সো রুটিন বানায় আবার এই রুটিনটা 3 দিন 4 দিন ফলো করি, এরপরে রুটিনটা ফলো করতে পারি না। মানে রুটিন বানাইতে বানাইতে এমন অবস্থা হয়ে গেছে যে আমি মানে রুটিন বানাইতেই বেশি সময় দিয়ে দিছি, পড়াশোনাতে আমি সময় দিতে পারতেছি না। ঠিক আছে, এটা একটা বড় সমস্যা এবং এটা আমাদের অনেকেরই সমস্যা। যাদের এই সমস্যা আছে তারা একটু কমেন্ট করো যে রুটিন বানাইছো কিন্তু রুটিন মেনটেন করতে পারতেছো না। এরকম সমস্যা কাদের কাদের আছে, হাত তোলো। হাত তোলায় এরকম সমস্যা কাদের কাদের আছে যে রুটিন বানাইছি ভাইয়া কিন্তু রুটিন ফলো করতে পারতেছি না, বহুত দিন হয়ে গেছে, রুটিনের জায়গায় আছে, আমি আমার জায়গাতে আছি। এরকম সমস্যা কার কার আছে কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, প্রিয়া বলছে অনেক অনেক পড়ে কিন্তু মনে রাখতে পারি না। আচ্ছা, এটার একটা সমস্যা, অনেক পড়ে, প্রিয়া বলতেছে অনেক পড়ি কিন্তু মনে রাখতে পারি না। অনেক পড়লে মনে রাখতে পারবা না, এটাই স্বাভাবিক। অনেক যদি পড়ো তাইলে কিন্তু মনে রাখতে পারবা না, এটাই স্বাভাবিক। পড়তে হবে কম, কিন্তু টেকনিক মেনটেন করে, টেকনিক অবলম্বন করেই কিন্তু তোমাকে পড়তে হবে। অনেক পড়ো মানে কি, তুমি অনেক কিছু পড়ে ফেলাইছো, আর অনেক কিছু পড়লে এত কিছু তো মাথার মধ্যে থাকবে না, তাই না? এখন এটার সলিউশন কি? আচ্ছা, জিদনি বলছে যে ও মানে রুটিন বানায় কিন্তু ওর রুটিন নাকি ও ফলো করতে পারে না। ঠিক আছে, রুটিন বানানোর পরে রুটিন ফলো করতে পারতেছো না, এই রিলেটেড যে প্রশ্নটা মানে অ্যান্সারটা এটা পরে দিচ্ছি। তার আগে আরেকটা অ্যান্সার দিয়ে নেই, যে এই যে বলতেছিল প্রিয়া বলতেছিল যে অনেক পড়ি কিন্তু মনে রাখতে পারি না। দেখো, পড়াগুলা ভাগ করতে হবে। কদুর বলদের মতো খেটে কোনো লাভ নাই। আবার বলি আমি, কদুর বলদের মতো খেটে কোনো লাভ নাই। কি করতে হবে তাইলে? করতে হবে হচ্ছে তোমাকে জাস্ট হচ্ছে যে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, ধরো তাহলে এইচএসসি পরীক্ষার তোমার যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি, ধরো তুমি ফিজিক্স সায়েন্স স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হ্যান দেন, সো এইগুলোর মধ্যে তোমার তো সব পড়া লাগবে না। তুমি কি করবা, তুমি হচ্ছে মূলত A+ টার্গেট করতেছো, তো A+ টার্গেট করলে তোমাকে বোর্ড প্রশ্ন যেগুলো আছে, বোর্ডে যে সমাধানগুলো আছে এইগুলো একটু ফোকাস করতে হবে। এখন এই বোর্ডের সমাধানগুলো ফোকাস করতে গিয়ে তোমার যেই বেসিক জানা দরকার ওই বেসিকগুলো তোমাকে জানতে হবে। রিয়েলি তুমি যদি চাও যে শাহজাহান তপন স্যারের পদার্থবিজ্ঞানের আমি প্রথম পার্টটা পুরা শেষ করবো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার 4 বছর সময় লাগবে। 4 বছরের নিচে তুমি এটা শেষ করতে পারবে না। আবার শেষ করার পর যে মনে থাকবে কি থাকবে না এটাও হচ্ছে আল্লাহ ভালো জানে। ঠিক আছে, এই জন্য তোমার যে তুমি পড়তেছো যেটা অতটুক পড়ো যতটুক তোমার মনে থাকবে। আবার বলি কথাটা আমি, অতটুক পড়ো যতটুক তোমার মনে থাকবে। তাহলে কি পড়বা তুমি, তোমার পরীক্ষাতে যেই টপিকগুলো আসে, যেই ম্যাথটা হয়, ওই ম্যাথে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলো। তোমার পরীক্ষাতে যেই টপিক থেকে প্রশ্ন হয় ওই টপিকের যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা মুখস্থ করে ফেলো বা এগুলো পড়ে ফেলো, তাইলে তো হয়ে যাচ্ছে। আবর্জনা পড়ে তো লাভ নাই, ইরান তুরানের জিনিস মানে ডানে বামের জিনিস তো পড়ে তো তোমার লাভ নাই। তোমার যেই জিনিসটা পড়লে পরীক্ষাতে ইফেক্টিভ হবে ওইটা তুমি একটু পড়ো, দেখবা সময়ও কম লাগবে, পাশাপাশি তোমার মুখস্থ করতেও বা তোমার মনে রাখতেও সহজ হবে। ঠিক আছে, একঘেয়েমি পড়াশোনা করা যাবে না। বোঝা গেছে এই জিনিসটা? আচ্ছা, তারপরে আর কোনো প্রবলেম, আর কোনো প্রবলেম আসছে কারো? ভাইয়া প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা কিভাবে পড়া যায়? আচ্ছা, জিদনি বলছে যে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে চায় প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে পারলে তো খুব ভালো, তুলনা হয় না, তাই না? তুলনা হয় না। কিন্তু তুমি যদি মনে করো যে তোমার 5 ঘন্টা পড়ার অভ্যাস নাই,
তোমার 3 ঘন্টা পড়ার অভ্যাস নাই, তোমার 2 ঘন্টা পড়ার অভ্যাস নাই, তুমি হঠাৎ করে কিন্তু তুমি 5-6 ঘন্টা টাচ করতে পারবা না। হঠাৎ করে কি করতে পারবা না? 5-6 ঘন্টা টাচ করতে পারবা না। তোমাকে দেখতে হবে আমি কতটুকু ক্যাপাবল, আমার সামর্থ্য কতটুকু আছে। লাইক ধরো আমি 20 কেজি চালের বস্তা নিয়ে 5 তলায় উঠতে পারি। এখন তোমাকে যদি আমি বলি প্রথম দিনই যে তুমি 50 কেজি চালের বস্তা তোমার কাঁধে দিয়ে দিছি, তুমি 5 তলায় ওঠো, তুমি কিন্তু পারবা না। চালের বস্তা উপরে থাকবে আর তুমি নিচে থাকবা, তাই না ব্যাপারটা? সেম এখন তোমার ধরো পড়ার অভ্যাস আছে ডেইলি 3-4 ঘন্টার, এই বিষয়ে তুমি পড়তে পারো না। তুমি যদি বলো ভাই আমি একদিনই 8 ঘন্টা পড়া শুরু করে দিব, এটা সম্ভব না। এই জন্য আপু সাজেশন হচ্ছে তুমি কি করবা, তুমি এটা করতে পারো যে প্রতিদিন 10 মিনিট করে করে বাড়াইতে পারো, প্রতিদিন 20 মিনিট করে করে বাড়াইতে পারো। আজকে পড়ছো মনে করো যে 3 ঘন্টা, আগামীকালকে টার্গেট করো আমি 3.5 ঘন্টা পড়বো। এরকম 3.5 ঘন্টা আরো 7 দিন পড়তে থাকো। এরপরে টার্গেট করো যে ঠিক আছে আমার 3.5 ঘন্টা 7 দিন হয়ে গেছে, আমি এখন আরো আধা ঘন্টা বাড়িয়ে দিই, তাইলে আমার 4 ঘন্টা হয়ে গেল। সো একটা একটা ধাপে ধাপে সিঁড়ির মতো আর কি, ধাপে ধাপে উঠতে হবে, বুঝছো? সো তুমি যখন এভাবে চলতে থাকবা, তোমার প্রতি সপ্তাহে 30 মিনিট করে করে সংখ্যা টাইম তোমার বাড়তেছে পড়াশোনার, তাইলে কি হবে, একটা সময় আসবে সেটা বেশি দূর না, একটা সময় আসবে সেটা বেশি দূর না, ধরো সর্বোচ্চ 3 থেকে 4 মাস বা 5 মাস, এর মধ্যে তুমি দেখবা তোমার বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে। এবং এই পরিবর্তনের কারণে তোমার ওই যে 3 মাস আগে বা 4 মাস আগে তোমার যে 3 ঘন্টার পড়ার একটা অভ্যাস ছিল, ওই অভ্যাসটা এই 3-4 মাস পরে ঠিক তোমার 7 ঘন্টা 8 ঘন্টায় গিয়ে ঠেকে গেছে। কিন্তু এই 3 মাস 4 মাস 5 মাস যেটাই লাগুক, এই পর্যন্ত তোমাকে কিন্তু এফোর্ট দিয়ে আস্তে 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 করে করে উঠতে হবে। একদম একদিনেই 8 ঘন্টা পড়া যাবে না, এটা সম্ভব না, এটা তুমি পারবা না। যদি তোমার অভ্যাস থাকে তুমি ডেলি 3-4 ঘন্টা পড়ো, এই জন্য তুমি যদি টাইম বাড়াইতে চাও 7-8 ঘন্টা, তাইলে তোমাকে একটা প্ল্যান করতে হবে। আগামী 5 মাসের মধ্যে একটা টার্গেট নিতে হবে যে আগামী 5 মাসের মধ্যে আমি টার্গেটটা ফিল আপ করবো। আজকে আমি 3 ঘন্টা করে পড়তেছি, আগামী 5 মাস পরে আমার এই পড়াটা যেন 7 ঘন্টায় গিয়ে আটকে যায়, তাইলে ইনশাল্লাহ দেখবা তুমি সাকসেস হতে পারবা। আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ, দোয়া থাকবে তোমার জন্য। সো কমেন্ট করো যে তুমি বুঝছো কিনা, হ্যাঁ জিদ্দি বুঝছো কিনা কমেন্ট করো, ওকে? আচ্ছা, আরো কিছু কমেন্ট। ইসরাত জাহান বলছে ভাই ম্যাথ হার্ড লাগে। ইসরাত বলছে যে ম্যাথ অনেক হার্ড লাগে, ম্যাথ হার্ড লাগে, অনেক কঠিন লাগে ম্যাথ। আচ্ছা ম্যাথ কঠিন এইটা আমারও লাগে, ম্যাথ হার্ড এইটা আমারও লাগে, বুঝছো? এটা সবাই প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা যে ম্যাথ কঠিন লাগে, ম্যাথ হার্ড লাগে। এখন ম্যাথ কঠিন লাগার কারণ আছে, কারণ ছাড়া তো কিছু হয় না, কারণ আছে। কারণ হচ্ছে যে ধরো ম্যাথ কাদের হার্ড লাগে, যাদের বেসিকটা নিচের ক্লাসগুলোতে উইক ছিল। ধরো ক্লাস ফাইভ ধরবো না, একটু উপরে, যখন থেকে আমরা বীজগণিত করা শিখছি, যখন থেকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি করা শিখছি, যখন থেকে আমরা জ্যামিতি করা শিখছি, যখন ওই যে ইন্ডিং মানে তোমার স্টার্টিং টাইমটা, ওই টাইমে যদি আমি ওই জায়গাতে একটু ফাঁকিবাসি করছি, একটু ফাঁকি মারছি, যে আমি ঠিক মতো ওই টাইমটা পড়ি নাই, বীজগণিতটা ভালো মতো শিখি নাই, ত্রিকোণমিতি ভালো মতো শিখি নাই, তারপর তোমার হচ্ছে যে জ্যামিতি ভালো মতো শিখি নাই। সো এইটা একটা কারণ যে আমার এখন ম্যাথটা হার্ড লাগে, কারণ ওই যে বেসিকটা হচ্ছে দুর্বল, এটা একটা কারণ, একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে ম্যাথ আমি ভয় পাই, এইটা হচ্ছে আরেকটা রিজন। ভয় পাই কেমনে? ভয় পাই হচ্ছে যে আমি ম্যাথ পারি কিন্তু যখনই আমার সামনে একটা ম্যাথ চলে আসে, প্রশ্ন চলে আসে, অঙ্কের প্রশ্ন, আমি ভয়ে নার্ভাস হয়ে যাই। আর যখনই নার্ভাস হয়ে যাই তখনই আমি যা কিছু পড়ছি সব কিছু ভুলে খায় ফেলাই, আমার আর কিছু মাথায় থাকে না। এটা ম্যাথের ভয়, ম্যাথের এটা দুইটা কারণ বললাম। একটা ম্যাথের ভয়ের কারণে ম্যাথ ভয় পাও, ঠিক আছে, যে আরেকটা হচ্ছে কি যে তোমার বেসিকটা নিচ থেকে একটু উইক ছিল, এই জন্য ম্যাথটা ভয় পাও। আরেকটা রিজন বলি, আরেকটা কারণ এটা হইতে পারে বা এটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা স্টুডেন্ট ক্যাটাগরি আছে যাকে আমরা মূলত বলি হচ্ছে ওভার থিঙ্কিং স্টুডেন্ট বা ওভার থিঙ্কার স্টুডেন্ট যারা, ওদের একটা বৈশিষ্ট্য আছে। ওভার থিঙ্কার স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে তারা অতিরিক্ত চিন্তা করে। ধরো ম্যাথের ক্ষেত্রে কি করে, আল্লাহ না জানি কত কঠিন ম্যাথ করে, আমি এত ম্যাথ করে গেছি, যদি না জানি স্যার আমি এমন প্রশ্ন করলো যে আমি ম্যাথ করতেই পারলাম না, আমি ধরতেই পারলাম না, তাই না, না জানি বইয়ের বাইরে থেকে ম্যাথ দিয়ে দেয়। সো এইরকম কিছু সমস্যা অনেক স্টুডেন্টের আছে, এদেরকে বলে ওভার থিঙ্কার স্টুডেন্ট। সো ওভার থিঙ্কিং করা যাবে না, ডোন্ট ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং করলে তোমার 12টা বেজে গেছে, তুমি ম্যাথ করতে পারবা না। নট অনলি ম্যাথ, যে কোনো সাবজেক্টে ওভার থিঙ্কিং করবা না, ঠিক আছে?
মানে ভয় পাওয়া যাবে না যে না জানি ম্যাথ কই থেকে দিয়ে দেয়, না জানি প্রশ্ন অনেক কঠিন করে ফেলায়, আমি এত পড়তেছি মনে হয় না আমি লিখতে পারবো। তুমি যখন ওভার থিঙ্কিংটা করবা, তো এই ওভার থিঙ্কিংয়ের কারণে তোমার কাছে সহজ প্রশ্নটা কঠিন লাগবে, ওভার থিঙ্কিংয়ের কারণে তোমার কাছে সহজ ম্যাথটা কঠিন লাগবে, ঠিক আছে? আর তুমি তখন কি করতে পারবে না, ম্যাথটা সলিউশন করতে পারবে না। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। ওকে, আচ্ছা এরপরে প্রশ্ন, এরপরে কারো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে এই ইসরাত যেটা বললো যে ম্যাথ সমস্যা, ম্যাথ হার্ড লাগে, বুঝি না, এই সমস্যা কার কার আছে কমেন্টে বলো তো, একটু হ্যান্ডস আপ করো তো, হাত তোলো তো, এই সমস্যা কার কার আছে যে আমার ম্যাথ করতে সমস্যা হয়? হ্যাঁ, একটু কমেন্ট করবা। আর যদি কোনো সমস্যা থাকে বলো, আর যদি কোনো সমস্যা থাকে বলো, কমেন্ট করো, সমস্যা নেই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা তো আইসিটি প্রমোশন করে দিলাম, এইটা তো হইল আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তোমরা যারা আইসিটিতে এই কোর্সে পার্টিসিপেট করতে চাচ্ছ তারা কিন্তু ইনবক্স করতে পারো। 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 350 টাকা, মাত্র 350 টাকা, ঠিক আছে? প্রথম 50 জনের জন্য। সো তোমরা যারা এই কোর্সে পার্টিসিপেট করতে চাও তারা কিন্তু অবশ্যই খুব শর্ট টাইমের মধ্যে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, মিম তালুকদার বলছে ভাই আইসিটি প্রোগ্রামিং পারি না, আইসিটি প্রোগ্রামিং পারি না, এটা আহ, এটাও কমন সমস্যা, এটাও কমন সমস্যা যে আইসিটি প্রোগ্রামিং পারি না। এখন প্রোগ্রামিং না পারার পিছনে একটা কারণ হচ্ছে যে আসলে প্রোগ্রামিং আমাদের ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে প্রথম, আমরা 9, 10-এ প্রোগ্রামিং করি নাই, আমরা 5, 7, 6, 7, 8 এগুলো তো ছিলই না, তাই না? কথার মধ্যে আসে না। আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে একটা প্রোগ্রামিং নামের কোন একটা জিনিস দেখছি, এখন ওইটা আমাদের কাছে প্রথম উপস্থাপন করা হয়েছে, প্রোগ্রামিং বলতে কিছু একটা আছে। সো এই জন্য মেনলি যখন আমরা নতুন কোনো জিনিস শিখতে যাই তখন কঠিন লাগে, এটা হলো বড় কথা। নতুন কোনো জিনিস তুমি যখন শিখতে যাবা তখন তোমার কাছে কঠিন লাগবে। আর প্রোগ্রামিংটা হচ্ছে আমাদের কাছে নতুন, আমাদের কাছে নতুন। যদি আমরা 9, 10-এ প্রোগ্রামিং শিখে দেন তারপরে আসতাম, তাইলে ইন্টারমিডিয়েটে এসে তুমি বলতে পারতাম না প্রোগ্রামিংটা কঠিন, তোমার কাছে সহজই লাগতো। কিন্তু প্রত্যেকটা নতুন জিনিস যখন আমরা শিখি এটা আমাদের কাছে কঠিন লাগে, এইটাই স্বাভাবিক, এইটাই বাস্তব, ঠিক আছে? এখন কথা হচ্ছে সলিউশনটা কি, সমাধানটা কি? প্রোগ্রামিং পারতেছি না, সমাধানটা কি? এর সমাধানটা একটাই, এই সমাধান হচ্ছে যে তোমাকে একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামিংয়ের বেসিকটা শিখতে হবে, বেসিকটা শিখতে হবে প্রোগ্রামিংয়ের। দেন তারপরে ওই বেসিকটাকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামিংগুলো তোমাদের বইয়ের মধ্যে আসে বা তোমাদের পরীক্ষাতে যে প্রোগ্রামিংগুলো আসে, ঠিক ওইগুলো একটু ভালো করে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আগে বেসিক স্ট্রং করতে হবে, বেসিক স্ট্রং করে দেন প্র্যাকটিস করতে হবে। প্রোগ্রামিং মুখস্থ কেউ যদি নিয়ত করো যে ভাইয়া প্রোগ্রামিং আমি মুখস্থ করব, প্রোগ্রামিং মুখস্থ তুমি করতে পারবা না, প্রোগ্রামিং মুখস্থ হবে না, প্রোগ্রামিং মুখস্থ হবে না, জীবনেও হবে না, মুখস্থ করতে পারবা না। প্রোগ্রামিং পুরোটা লজিক, পুরোটা লজিক এবং বেসিক, লজিক বেসিক দিয়ে তোমাকে প্রোগ্রামিং লিখতে হবে, বুঝতে পারছো? তুমি যদি লজিক বেসিকটা স্ট্রং থাকো বা তুমি ভালো মতো বুঝতে পারো, তাইলে প্রোগ্রামিং যে যে জায়গা থেকে দিক, যেখান থেকে দিক তুমি প্রোগ্রামিং করে আসতে পারবে। লাইক এটা একটা ব্যাকরণের মতো, তোমাকে ব্যাকরণগুলো বুঝতে হবে। যেমন ইংলিশের ক্ষেত্রে ধরো, যদি ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যাকরণ চিন্তা করি, মানে গ্রামার চিন্তা করি, যে একজন ইংলিশে খুব ভালো কথা বলতে পারে, তার মানে কি তার কি গ্রামারটা জানা খুব ভালো, এরকমই না আমরা বুঝি? তার মানে হচ্ছে তোমাকে একটা ভাষা তুমি যখন লিখবা বা একটা ভাষা তুমি যখন শিখবা, তখন তোমাকে কিন্তু ওই ভাষার গ্রামারটা জানতে হবে, আর ওই গ্রামারটাই হচ্ছে তোমার বেসিকটা। প্রোগ্রামিংয়ের গ্রামার হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক। সো তুমি যদি বেসিকটা জানো তাইলে হচ্ছে মূলত কি তুমি প্রোগ্রামিংয়ে ভালো করতে পারবা, ঠিক আছে? সমাধান কি ভাইয়া? সমাধান হচ্ছে আপু তুমি বেসিকটা ভালো মতো স্ট্রং করো, আর হচ্ছে তোমার বইয়ের মধ্যে যে প্রোগ্রামিংগুলো আছে সি প্রোগ্রাম, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তাইলেই দেখবা যে ইনশাল্লাহ তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি প্রোগ্রামিংয়ে বস হয়ে যাবা। আর আরেকটা দাওয়াতও দিয়ে দিচ্ছি সাথে সাথে, আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে আগামী মাসে ইনশাল্লাহ শুরু হবে, এই মাসে হয়তো বা হবে না, যাই হোক এই মাসে হইলেও হইতে পারে, জানাই দেবো। সো এই কোর্সে যুক্ত হইতে পারো। এই কোর্সে কিন্তু আমি C++ প্রোগ্রামের তোমার প্রত্যেকটা বেসিক কিন্তু খুব সুন্দর করে দেখাই দেবো। পাশাপাশি হচ্ছে এই 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 কোর্সের মধ্যে আমরা পুরো আইসিটি বইটা কিন্তু শেষ করে দেবো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরো প্রশ্ন আছে? স্বর্ণালী চৌধুরী বলছে আমারও সেম। আচ্ছা, মিম বলছে যে ভালো কলেজে ভর্তি রেজাল্ট কিভাবে করব? ভালো কলেজে ভালো রেজাল্ট কিভাবে করব? ও ভাইয়া সরি, আমি উল্টাপাল্টা বলতেছি। আচ্ছা, কলেজে ভালো রেজাল্ট কিভাবে করব, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কলেজে ভালো রেজাল্ট কিভাবে করব? দেখো, কলেজ লাইফটা হচ্ছে একটু ক্রিটিক্যাল লাইফ। মিম একটু মনোযোগ দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কলেজে
মানে তোমার হচ্ছে ভালো রেজাল্ট কিভাবে করব। ভালো রেজাল্ট করার জন্য কলেজে আসলে কলেজে তার আগে আমাকে জানতে হবে যে ভালো রেজাল্ট কোনটা, কলেজ লাইফে ভালো রেজাল্ট কোনটা, একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কলেজ লাইফে ভালো রেজাল্ট কোনটা, একটু পানি খেয়ে নেই তারপরে বলি। দেখো, কলেজ লাইফে ভালো রেজাল্ট হচ্ছে, যদি ফ্র্যাঙ্কলি আমি বলি তোমাকে, পাশ করা। যদি তুমি খুব ভালো কলেজে পড়ো, যদি তুমি খুব ভালো কলেজে পড়ো, তাহলে আমি বলবো কলেজ লাইফে ভালো রেজাল্ট করা হচ্ছে অ্যাটলিস্ট পাশ করা। কারণ আমাদের দেশে যে ভালো ভালো কলেজগুলো আছে, ধরো নোটর ডেম, জোসেফ, হোলি ক্রস, ঢাকা কলেজ, রাজুক উত্তরা মডেল, আদমজি ক্যান্টনমেন্ট, আরও যত ধরনের কলেজ, ভালো কলেজগুলো আছে, এই ভালো কলেজগুলোতে তোমার যারা পাশ করে যায়, কলেজগুলোতে পার করতে পারে, কলেজের পরীক্ষাগুলোতে খুব ভালোভাবে সম্মানের সাথে পাস করতে পারে, সম্মানের সাথে পাশ করতে পারে, তারা এইচএসসিতে গিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট করে এবং তারা অ্যাডমিশনে গিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট করে। তার মানে হচ্ছে ভালো রেজাল্ট তো শেষ নেই, 90+ পাও ভালো রেজাল্ট, কিন্তু কলেজে কিন্তু তোমাকে কোয়ালিটি লেখার পরেও টিচাররা ইচ্ছা করে কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে দেয় না, বা ইচ্ছা করে তোমাকে মার্কস বেশি দেয় না। কারণ মার্কস যখন বেশি দেবে তখন তুমি গর্বে কী করবা, মানে গর্ব ফিল করবা, তুমি ওরা শুরু করে দিবা যে আমার তো রেজাল্ট খুব ভালো হয়েছে, আমি অনেক মার্কস পাইছি। এই জন্য কলেজের কিছু স্ট্র্যাটেজি আছে যে স্টুডেন্টদেরকে একটু চাপে রাখে। চাপে রাখার জন্য কি করে, তুমি যতই ভালো লেখো তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট মার্কসের মধ্যে রেখে দেয়, যাতে তোমার মনে হয় যে না, আমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে, আমাকে আরও ভালো করতে হবে। এই জন্য নর্মালি আমাদের কলেজে স্যাররা এটাই বলতো যে আমাদের এখান থেকে পাশ করে যা, আমাদের এখান থেকে পাশ করে বের হয়ে যা, মানে কলেজ থেকে পাশ করে বের হয়ে যা, একদম সম্মানের সাথে বোর্ডে গিয়ে গোল্ডেন পাবি, এটা আমাদের স্যাররা বলতো। ঠিক আছে, এই জন্য আপু, মিমাপু, তোমার রিকোয়েস্ট থাকবে এটা যে কলেজের ব্যাপার, যেটা কলেজে ভালো রেজাল্ট করার মানে হচ্ছে যে খুব সম্মানের সাথে পাশ করে যাওয়া, এটা হচ্ছে মিনিমাম ভালো রেজাল্ট। আর ম্যাক্সিমাম ভালো রেজাল্ট এটা তো হিসাব নাই, এটা তুমি 90+ও পাইতে পারো, কিন্তু তোমাকে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে। তোমাকে রেগুলার ক্লাসের নোটসগুলো যেগুলো দেয় স্যাররা, কারণ কোশ্চেন্স তো স্যাররাই করবে, তাই না? তো স্যাররা যে নোটসগুলো তোমাকে দেয় কলেজের মধ্যে, ক্লাসের মধ্যে সাজেশনগুলো দেয়, এইগুলোকে ফলো করতে হবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, সময় নষ্ট করা যাবে না, তাইলে কলেজে খুব ভালো রেজাল্ট তুমি করতে পারবে আশা করি। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো জিনিসটা। আচ্ছা, এরপরের কমেন্টে আসি। ফাহিম বলছে আইসিটি কোর্স করতে চাই, আমাদের গ্রুপে মানে মেসেজ, এখানে পেজে ইনবক্স করো ভাইয়া, ফাহিম ভাইয়া ইনশাল্লাহ ভর্তি চলতেছে আর কি। আচ্ছা, মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট, হ্যাঁ মিম বলছে মার্ক দেয় না, হ্যাঁ যেটা বলতেছিলাম ওইটাই। হ্যাঁ আচ্ছা, মার্ক দেবে না, এই জন্য ভালো রেজাল্ট কোনটা, ভালো রেজাল্ট হচ্ছে যে তোমাকে অ্যাটলিস্ট মানে করতে হবে আর কি। আচ্ছা, আইসিটিতে বলতেছে খুব বেশি সমস্যা, আইসিটির সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি দাঁড়ায় আছি তোমাদের সামনে, আমি যে দাঁড়ায় আছি এটা আইসিটির সমস্যার সমাধানটা নিয়ে। তো তোমরা যারা বলতেছো ভাইয়া আইসিটিতে সমস্যা, A+ পাওয়া নিয়ে খুব বেশি ভয় থাকো, তাদের ভয় দূর করার জন্য কিন্তু একটা কোর্স রেডি। সো তুমি যদি এই কোর্সে এনরোল করো, আমি তো বলতেছিলাম 40টা ক্লাস মাত্র হবে, এই 40টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আইসিটিতে তুমি বস হয়ে যাবে, আইসিটিতে কোনো প্রবলেম বলতে কিচ্ছু তোমার থাকবে না, এটা নিয়ে আর কোনো কথা নাই। যাদের আইসিটিতে সমস্যা আছে তোমরা অবশ্যই এই কোর্সে এনরোল করে ফেলো, মাত্র 350 টাকা, এখনও 50 জন ফুলফিল হয় নাই, তো 50 জনের জন্য কি হয়েছে, 350 টাকা হচ্ছে কোর্স ফি। 50 জন ভর্তি হয়ে গেলে এটা দাঁড়াবে হচ্ছে 550 টাকা। সারা বাংলাদেশের মধ্যে আমি বা আমাদের প্ল্যাটফর্মই প্রথম এত কম টাকায় ফুল 40টা ক্লাসের আইসিটি কোর্স দিচ্ছে, তাই না? এই জন্য আশা করি তোমরা যাদের আইসিটিতে সমস্যা আছে তোমরা অবশ্যই আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাবা। আচ্ছা, এরপরে আসি। হ্যাঁ, আইসিটি বিষয় দুর্বল, ফাহিম বলছে দুর্বল। হ্যাঁ, এই মিম একটা পয়েন্ট বলছে যে ক্লাস ফ্রেন্ডরা, যারা কলেজের ক্লাস ফ্রেন্ড, এরা টক্সিক হয়, এটা রিয়েল, তোমার কথার সাথে আমি একমত, কারণ এরা টক্সিক হয়, কারণ ওইখানে প্রতিযোগিতা চলে, বুঝছো, কে কার আগে যাবে, কে কার থেকে ভালো রেজাল্ট করবে কলেজগুলোতে। কলেজের ফ্রেন্ড রিয়েল ফ্রেন্ড না, আবার বলে দিচ্ছি, আবার কেউ মাইন্ড করো না, এই কলেজের ফ্রেন্ড রিয়েল ফ্রেন্ড না, রিয়েল ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ড। কলেজের ফ্রেন্ড 2 বছরের, 11 আর 12, এরপরেই যার মতো ভার্সিটি, তাই না? কলেজের ফ্রেন্ড রিয়েল ফ্রেন্ড না, রিয়েল ফ্রেন্ড হচ্ছে স্কুলের ফ্রেন্ড, এটা মাথায় রেখো। কলেজের বান্ধবী রিয়েল বান্ধবী না, রিয়েল বান্ধবী স্কুলের বান্ধবী। আর আরেকটা হবে জানো কি, আরেকটা রিয়েল হয় ভার্সিটিতে গিয়ে,
ভার্সিটি গিয়ে যে বন্ধু হবে, যে বান্ধবী হবে, এরা হচ্ছে খুব ভালো হবে, এরা রিয়েল হবে, এরা তোমার জন্য কাজ করবে, তোমার ভালো যাবে। বুঝতে পারছো? কলেজ মাঝখান থেকে ডিলেট, কলেজের ফ্রেন্ডের সাথে লং টার্ম থাকা যাবে না। এটা আমার পরামর্শ, আমার সাজেশন, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি। কেউ কিছু আবার মনে করো না, ঠিক আছে? আমি আগে মাপ চেয়ে দিচ্ছি তোমাদের কাছে। আচ্ছা, কয় মাসে কোর্স করাবেন? ভাইয়া দেখো, আমাদের কোর্সটা হচ্ছে 40টা ক্লাস হবে মাত্র। এখন 40টা ক্লাস করতে আসলে কোনো টাইম টেবিল নাই, কোনো টাইম টেবিল নাই। 3 মাস লাগতে পারে, সর্বোচ্চ 3 মাস, আড়াই মাস 3 মাস, এর মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। আড়াই মাস 3 মাসের মধ্যেই আমাদের এই 40টা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ফাহিম, তোমার এই কোর্সটা করলে আশা করি সমস্যার সমাধান হবে। যদি সমস্যার সমাধান তুমি মনে করো হয় নাই, ফাহিম তুমি যদি মনে করো সমস্যার সমাধান হয় নাই, তাহলে এরপরে আরেকটা যখন কোর্স আসবে ওটারে তোমার ফ্রি করাবো। যে পর্যন্ত তোমার সমস্যার সমাধান না হচ্ছে সে পর্যন্ত তুমি কোর্স করতে থাকবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে একজন বলছে যে আইসিটিতে চ্যাপ্টার 5-6 অনেক হার্ড। আচ্ছা, চ্যাপ্টার 5-6 এইটা অনেক হার্ড আইসিটিতে, হ্যাঁ, এটাও তোমার সাথে আমি একমত। কারণ 5 হচ্ছে তোমার এই প্রোগ্রামিং ভাষা, এখানে এই ফ্লো চার্ট আছে, এখানে অ্যালগোরিদম আছে, এখানে সি প্রোগ্রাম আছে। সো এইটা মোটামুটি হার্ড। কিন্তু 6 তুমি যেটা বললা, 6টা কিন্তু আসলে হার্ড না, 6টা কিন্তু সহজ। 6টা মোটামুটি সহজ। 6 থেকে তুমি যদি আইসিটির 6 চ্যাপ্টার নাও পড়ো, তারপরে তুমি প্লাস পাইবা। তারপরে তুমি 50-এর মধ্যে, তুমি মানে 100-র মধ্যে তুমি 90+ মার্কস তুলতে পারবা যদি তুমি 6 চ্যাপ্টার নাও পড়ো। আমি বলতেছি দেখো, আইসিটির জন্য মেন চ্যাপ্টার কোনগুলো একটু বলে দেই। আইসিটির জন্য মেইন প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3.1, আর হচ্ছে চ্যাপ্টার 3.2। এটা হচ্ছে আইসিটির জন্য ক্রিম একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার প্রশ্ন হয় হচ্ছে 2টা অথবা 3টা, 2টা বা 3টা প্রশ্ন হয়। তারপরে আইসিটির জন্য তোমার 4 নাম্বার অধ্যায় যেটা আছে HTML, যেটা আমরা পড়ি ওয়েব ডেভেলপমেন্ট, এইখান থেকে তোমার প্রশ্ন হয় হচ্ছে 2টা, ঠিক আছে, সহজ। 5 নাম্বার, এখান থেকে তোমার প্রশ্ন হয় কয়টা? এখান থেকে তোমার প্রশ্ন হয় ধরো 2টা, তাহলে কয়টা হইলো? এখানে 6টা প্রশ্ন হয়ে গেল না? 6টা প্রশ্ন থেকে 8টা, আর প্রথম অধ্যায় থেকে হয় একটা, আর দ্বিতীয় অধ্যায় থেকে হয় একটা। এই হলো মোটামুটি তোমার 8টা প্রশ্ন। অ্যান্সার করতে হয় কয়টা? অ্যান্সার করতে হয় হচ্ছে তোমার 5টা প্রশ্ন। তাহলে দেখো 6 এখানে আছে, 6 দরকার আছে আমার এখানে পড়ার, 6 তোমার এখানে পড়ার দরকার নাই, তাই না? বুঝতে পারছো? যদিও তোমার এইখান থেকে চ্যাপ্টার এই 4 থেকে যদি আমি একটাও ধরে নিই যে একটা প্রশ্ন হয়, 2টা হয় না, তারপরে তো তোমার 5টা অ্যান্সার করা হয়ে যাচ্ছে, 5টা অ্যান্সার করা হয়ে যাচ্ছে, তাই না ব্যাপারটা? এই জন্য এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে ভয়ের কিছু নাই। বুঝতে পারছো? আইসিটি নিয়ে কোনো ভয়ের কিছু নাই। আমি আশা করি আইসিটিতে তোমরা কোনো প্যারা নিবে না। এই কোর্সটা যদি করো ইনশাল্লাহ তুমি আইসিটিতে বস হয়ে যাবা, এটা ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমি। আচ্ছা, অ্যাডমিশন প্রিপারেশন, হ্যাঁ, কোর্স থেকে ফাইম সমাধান পেয়ে যাবা। চ্যাপ্টার 1, 2, 3, 4, 6 পড়ি, A+ কি পাবো? আইসিটির জন্য 1, 2, 3, 4, 5, 6 আইসিটির জন্য দরকার নাই। দেখো, আইসিটির জন্য আমি তোমায় বললাম, আইসিটির জন্য তুমি চ্যাপ্টার 1 পড়বা, ব্যাখ্যামূলক আসবে, চ্যাপ্টার 2 পড়বা, ব্যাখ্যামূলক আসবে, কিন্তু চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 তিনটা পড়লে যদি ভালো মতো পড়ো তুমি 5টা কমন পাবা। তিনটা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 তিনটা ভালো মতো পড়লে 5টা আরামসে লিখতে পারবা। আর আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে চাই যে ব্যাখ্যামূলক লেখাগুলো স্কিপ করবা। ধরো চ্যাপ্টার 1, এখানে ব্যাখ্যামূলক তোমার ভার্চুয়াল রিয়েলিটি আসে, ন্যানো টেকনোলজি আসে, তারপর তোমার হচ্ছে কি বলে এটাকে, রোবোটিক্স আসে। সো এগুলো কিন্তু বাংলা লেখা, বাংলা লিখে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। ভালো মার্কস পাওয়া যায় কখন? যেগুলো তোমার ম্যাথমেটিক্যাল, যেগুলো মানে ম্যাথ বা থিওরি, এগুলো লিখলে ফুল মার্কস দেয়, বাংলা লিখলে ফুল মার্কস দেয় না। এই জন্য বাংলা লেখাগুলোকে অ্যাভয়েড করবা, চেষ্টা করবা ম্যাথ করার জন্য, থিওরি করার জন্য, তাইলে ফুল মার্কস পাবা। এই জন্য ম্যাথ থিওরি আসেই হচ্ছে 3.1, 3.2, 4 নাম্বার HTML প্রোগ্রামিং, আর 5 হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এই তিনটা ভালোভাবে করলে ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না, আশা করি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আচ্ছা, এই ফাহিম, এটা ডিটেলস, কোর্সের ডিটেলসটা একটু তুমি একটু গ্রুপে নক দাও। গ্রুপে আমাদের মডারেটররা আছে, তারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, সমস্যা নেই, তারা তোমাকে ডিটেলস বলে দেবে। বুঝছো? সমস্যা নেই। ওকে, তারপর আরো কিছু প্রশ্ন।
আচ্ছা, আইসিটি ক্লাসটা স্টার্ট খুব দ্রুত করব, এখন ভর্তি চলতেছে তো, আমরা এখন ভর্তি নিচ্ছি। সো ক্লাসের ডেটটা খুব দ্রুত দিয়ে দেব, মানে ধরো আগামী 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের এই ক্লাসের ডেটটা দিয়ে দেবো যে কবে থেকে কোর্সটা শুরু হবে। বাট এখন ভর্তি চলতেছে, সো এরপরে পরে আমরা ক্লাসের ডেটটা ইনশাল্লাহ দিয়ে দেবো, সমস্যা নেই। এবং এই ক্লাস যে পর্যন্ত শুরু না হচ্ছে, আইসিটি কোর্স যে পর্যন্ত শুরু না হচ্ছে, সেই পর্যন্ত তোমাদের ফ্রি আইসিটি ক্লাস কিছু আমি এই পেজের মধ্যেই নেব, ঠিক আছে, কিছু ফ্রি ক্লাস নেব, সমস্যা নেই। আচ্ছা এরপর, আচ্ছা আচ্ছা রাবিয়া বলছে 27। ওকে গুড। মাইমুনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহ ভালো রাখছে এখন পর্যন্ত। তোমাদের কাছে দোয়া থাকবে, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরাও এই গরমে ভালো থাকো, বেশি বেশি পানি খাইবা, বেশি বেশি হচ্ছে কি বলে এটাকে স্যালাইন খাইবা, ওর স্যালাইন খাইবা না, আবার টেস্টি স্যালাইন খাইবা, ওর স্যালাইনটা টেস্ট লাগে না, মজা লাগে না, টেস্টি স্যালাইনটা খাইবা, খুব মজা লাগবে, একটু প্রশান্তি লাগবে গরমের মধ্যে, বেশি বেশি পানি খাইবা, পানির শূন্যতা যেন না হয়, ঠিক আছে। আর বেশি বাইরে যাওয়ার চেষ্টা করবা না, ঘরের মধ্যে থাকার চেষ্টা করবা, বুঝছো। যাই হোক, আমাদের মনে হয় যে আজকের সেশনটা এই পর্যন্তই। আজকের সেশনটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবা। আমরা আজকের সেশনটা প্রথম যেহেতু ছিল, এই জন্য অনেক আমাদের লেট হয়ে গেছে, তারপরে হচ্ছে অনেক কিছুই দেখা গেছে যে আমরা গুছাইতে পারি নাই খুব শর্ট টাইমে তোমাদের জন্য। সো আশা করি পরবর্তী সেশনগুলো খুবই ফাস্ট হবে, খুবই অর্গানাইজড হবে। সো আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা পরবর্তী সেশনগুলোতে, এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দাও যাতে করে আমাদের পেজ গ্রুপে যুক্ত হয়ে যায়। ওকে, সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সেশনটা কেমন লাগলো সবাই জানাবা। এবং তোমাদের যে সমস্যাগুলো আছে, যে সমস্যা তুমি ফেস করতেছো পড়াশোনা রিলেটেড গাইডলাইনমূলক, এইগুলো কমেন্ট করে ফেলো। আমি ইনশাল্লাহ পরবর্তী যখন আমাদের হবে গাইডলাইন ক্লাসগুলো হবে, সেই ক্লাসে কিন্তু আমি সমাধান দিয়ে দেবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ধন্যবাদ সবাইকে আবারও, আসসালামু আলাইকুম।